কিছু জায়গা কখনো স্পর্শ করা উচিত নয়, কিছু ইতিহাস কখনো উন্মোচিত করা উচিত নয়। আমি সারা জীবন হারিয়ে যাওয়া ইতিহাসের সন্ধান করেছি, ধুলো আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা কাহিনীগুলোকে খুঁজে বের করেছি। কিন্তু কিছু গল্প নিজেকে প্রকাশ করতে চায় না, কিছু রহস্য আমাদের অজানাই রাখতে চায়। আমি এটি কঠিনভাবেই শিখেছি। আমার নাম অনির্বাণ চট্টোপাধ্যায়। আমি একজন ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা, বিশেষভাবে ভারতের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে কাজ করি। আমার দল আর আমি বহুবার বিস্মৃত প্রাসাদ, পরিত্যক্ত দুর্গ আর ভগ্ন মন্দিরে গিয়েছি। লোককথা শুনেছি, অভিশপ্ত স্থানগুলোর ইতিহাস ঘেঁটেছি, এমনকি গ্রামবাসীদের কুসংস্কারকে তাচ্ছিল্য করেছি। কিন্তু কিছুই আমাকে প্রস্তুত করতে পারেনি সেই ভয়াবহ অভিজ্ঞতার জন্য, যা ঘটেছিল এক প্রত্যন্ত বাংলার গ্রামে, যেখানে এক প্রাচীন শিব মন্দির শ্যাওলা আর লতায় ঢাকা পড়েছিল, আর সেখানে বাতাসে ভেসে বেড়াত এক অদৃশ্য অভিশাপ। সেখানে যা দেখেছি তা শুধুই অতীত নয়, ওটা ছিল জীবন, আর ওটা আমাদের জন্য অপেক্ষা করছিল। সবকিছু শুরু হয়েছিল এক কথোপকথন থেকে। আমি তখন কলকাতায় বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ইন্দ্রনাথ সেনের বাড়িতে বসেছিলাম। ঘর জুড়ে ছড়িয়ে থাকা বইয়ের গন্ধ, বাতাসে পুরনো কাগজ আর স্যাঁতস্যাঁতে কাঠের মিশ্রিত গন্ধ, সমস্ত পরিবেশটাই যেন এক হারিয়ে যাওয়া সময়ের দরজা খুলে দিচ্ছি। চা খেতে খেতে হঠাৎই অধ্যাপক জিজ্ঞেস করলেন, বাখরাবাদ গ্রামের শিব মন্দিরের কথা কখনো শুনেছ? আমি ভ্রু কুঁচকে বললাম, না, শুনিনি। কিছু বিশেষ আছে? অধ্যাপকের চোখে এক অদ্ভুত ছায়া নেমে এলো। বেশিরভাগ লোক শোনেনি। মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামবাসীরা ওদিকে পা পর্যন্ত রাখে না। ওরা বলে ওটা অভিশপ্ত। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আমি সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলাম, কিরকম অভিশাপ? অধ্যাপক একটু চুপ করে রইলেন, যেন কিছু বলতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন। তারপর নিচু গলায় বললেন, ওখানে গেলে মানুষ ফিরে আসে না। যারা ফেরে তারা আর স্বাভাবিক থাকে না। কিছু তো একেবারেই উধাও হয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, মন্দিরটার কোনো ইতিহাস নেই, কোথাও কোনো নথি নেই, যেন কেউ ইচ্ছা করেই তার অস্তিত্ব মুছে দিয়েছে। আমার রক্তে শিহরণ জাগল। এক অজানা মন্দির, যার অস্তিত্ব অর্ধেক গ্রামবাসীর কাছেই রহস্য। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমাদের ওখানে যেতে হবে। অধ্যাপক এক দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম তুমি এটাই বল। 3 দিন পর আমরা বাখরাবাদ পৌঁছলাম। গ্রামটা ছিল ছোট্ট, যেন কয়েকটি কুঁড়ে ঘর আর সরু মাটির পথ মিলিয়ে তৈরি। কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল। গ্রামটা ছিল নিস্তব্ধ। কোনো শিশুর দৌড়াদৌড়ি নেই, মহিলাদের হাসির শব্দ নেই, গবাদি পশুর ডাক নেই। লোকেরা আড়াল থেকে আমাদের দেখছিল, কিন্তু কেউ চোখে চোখ রাখতে চাইছিল না। এক পুরনো বটগাছের নিচে বসে থাকা কয়েকজন বৃদ্ধ আমাদের দেখে সাথে সাথেই কথা বলা বন্ধ করে দিল। অবশেষে এক বৃদ্ধকে পেলাম, যিনি কথা বলতে রাজি হলেন। তিনি ফিসফিস করে বললেন, তোমাদের এখানে আসা উচিত হয়নি। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি আমাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ওই মন্দির জীবিতদের জন্য নয়। আমার সহকারী বিক্রম হেসে বলল, ওটা তো কেবলই একটা পুরনো ধ্বংসস্তূপ, তাই না? তাতে এত ভয় পাওয়ার কি আছে? বৃদ্ধের মুখ গম্ভীর হয়ে গেল। ওটা শুধু ধ্বংসস্তূপ নয়, ওটা একটা সমাধি, একটা কারাগার। আর যে একবার ভেতরে ঢোকে, সে আর আগের মতো থাকে না। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শিরদাঁড়া দিয়ে। কিন্তু কৌতূহলের আকর্ষণ ছিল অনেক শক্তিশালী। সেই রাতেই আমরা মন্দিরের উদ্দেশ্যে প্রস্তুতি নিলাম। পরদিন সকালে আমরা গভীর জঙ্গলের পথে রওনা হলাম। যত এগোলাম, চারপাশের শব্দ তো কমতে লাগল। পাখির ডাক থেমে গেল, পাতার মর্মর ধ্বনি স্তব্ধ হল। বাতাসটা ভারী লাগছিল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পিছনে টানছে। তারপর আমরা ওটা দেখলাম, শ্যাওলা ঢাকা প্রাচীন পাথরের মন্দির, যেন প্রকৃতির মধ্যেই মিশে গেছে। শিকড়লতা তার শরীরকে পেঁচিয়ে ধরেছে, পাথরের স্তম্ভগুলোকে যেন কঙ্কালের আঙুলের মতো জড়িয়ে রেখেছে। প্রবেশদ্বারটা আধভগ্ন, গুহার মতো অন্ধকার, আর মন্দিরের দরজার সামনে পড়েছিল একটা মরচে ধরা ত্রিশূল। আমার সহকারী রিয়া ফিস করে বলল, এখানে আমাদের থাকা উচিত নয়। আমি গলার শুকনো ভাব সরিয়ে বললাম, আমরা এতদূর এসেছি, এখন পিছিয়ে যাওয়া সম্ভব না। আমি দরজায় হাত রাখলাম। পাথরটা যেন দীর্ঘশ্বাস ফেলল, আর একটা গম্ভীর শব্দে দরজাটা খুলে গেল। আমরা ভিতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতরের বাতাস ভারী আর গুমোট। কোথাও যেন কিছু পড়ছে, ধাতব একটা গন্ধ, যেন রক্ত শুকিয়ে গেছে অনেক আগে। আমাদের টর্চের আলোয় দেখা গেল দেওয়াল জুড়ে খোদাই করা শিবের তাণ্ডব নৃত্যের ভাস্কর্য।
কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল। শিবের মুখ বেদনার ছাপ স্পষ্ট, পূজারীদের মুখ বিকৃত, জমিদারের চোখ ফাঁকা। তখনই আমরা শুনতে পেলাম আওয়াজ, প্রথমে ফিসফিসানি, তারপর একটা গম্ভীর মন্ত্রোচ্চারণ। কিন্তু আমরা একা ছিলাম। আমি পেছনে তাকালাম, কিছুই নেই। বিক্রম ফিসফিস করে বলল, তুমি শুনছো? আমি মাথা নাড়লাম। তখনই রিয়া চিৎকার করে উঠল। আমরা ঘুরে তাকালাম, দেওয়ালের মূর্তিগুলো নড়ছিল, আর ওরা সবাই আমাদের দিকে তাকিয়েছিল। হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর এক বিকট শব্দে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল।